সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। দর্শক, আমরা যেভাবে সারাদিনের যে সংবাদগুলো থাকে সেই সংবাদগুলো এবং একই সাথে তার বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন, এবং যেগুলো আজকে সারাদিনই আসলে সারা দেশেই স্থানীয় পর্যায়ে উপজেলা নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে কিন্তু বেশ উত্তেজনার একটা সময় গেছে। সেটা নিয়ে মানুষের আগ্রহ ছিল, এর বাইরে ভ্যাকসিন নিয়ে মানুষের আগ্রহ ছিল। তারপরেও ভ্যাকসিনের কারণে আর একটা জিনিসে বাংলাদেশের মানুষের আগ্রহ আছে, কিন্তু হয়তোবা ঠিকভাবে আমরা নজর দিতে পারিনি। এমন একটা বিষয় নিয়ে আজকের আলোচনা আমরা শুরু করবো এবং সেই সাথে আমরা সেই আলোচনার বিশ্লেষণ করবো। দর্শক, ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসনের প্রস্তাব পাশ হয়েছে মার্কিন সিনেটে, এবং এটি মার্কিন ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্টের দ্বিতীয়বারের মতো এরকম অভিশংসনের প্রস্তাব আসলো। এমন সময়ে আমাদের সাথে আজকে দুজন অতিথি ভার্চুয়ালি যোগ দিবেন। আমার সাথে একজন আমেরিকা থেকে যোগ দিবেন, মোস্তফা তানিম, সাংবাদিক এবং প্রযুক্তিবিদ, এবং আরেকজন অতিথি আমাদের বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যোগ দিবেন, অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, কূটনৈতিক বিশ্লেষক। দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমি প্রথমে একটু মোস্তফা তামিমের কাছে যেতে চাই, যেহেতু তিনি আমেরিকায় আছেন এবং আমাদের কাছে যে সংবাদগুলো রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস থেকে আমরা এখান থেকে বসে যেগুলো পাচ্ছি সেটি হচ্ছে যে ট্রাম্পের সমর্থকরা রক্ষণশীল সমর্থকরা 17 জানুয়ারি আমেরিকা জুড়ে সমাবেশ করার একটা প্রচারপত্র বিলি করেছেন, এবং এই পুরো বিষয়ে আমেরিকা দ্বিখণ্ডিত হয়ে যাওয়া বা আমেরিকার ইতিহাসে এরকমটা আসলে আমরা দেখিনি, এবং আমেরিকা অনেক দিন ধরেই আমরা আসলে আমেরিকার গণতন্ত্রকে রোল মডেল হিসেবে করেই পুরো বিশ্বের গণতন্ত্রের অনেকটা তাকে অনুসরণ করে। এমন একটা সময় আপনারা আসলে মানে আমরা যেভাবে নিউজ করছি বা দেখছি, আপনাদের আসলে ফিল্ডটি কেমন, মানে আমেরিকায় আসলে এই ফিল্ডটা কেমন? জি, ধন্যবাদ। প্রথমেই তো আমরা এখানে কাছ থেকে, যেমন আমি যে জায়গায় আছি এখন সেটা 20 মাইল থেকে, ক্যাপিটাল হিল থেকে বা ওয়াশিংটন ডিসি থেকে 20 মাইলের মধ্যে, এবং যেদিন সহিংসতা হলো সেদিন কারফিউ ছিল 6টা থেকে। তো সেটা সেই উত্তাপটা আমরা আজ করতে পারছি। মানুষের মনে দ্বিধা, মানুষের মনে ভয়াবহ আশঙ্কা দানা বাঁধছে। তো যেগুলি নিউজে দেখা যাচ্ছে সেগুলি আমরাও এখানে দেখছি, তবে আমরা কাছে থাকার কারণে আমরা উত্তাপটা অনুভব করতে পারছি। এখন যেটা ন্যান্সি পেলোসি একটা কথা বলেছেন, আপনার হাউসের যে রিপাবলিকান ডেমোক্রেট পার্টির মেজরিটি লিডার, তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইজ এ ইমিনেন্ট থ্রেট ফর ডেমোক্রেসি and constitution. একটু এবার অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেনের কাছে যেতে চাই, এবং স্যার আপনার সাথে আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আমরা সোমবার এই অভিশংসন ইস্যুতে আলোচনা করছিলাম এবং আপনি আমাদেরকে সময় দিয়েছিলেন এবং আপনি বলছিলেন যে শেষমেশ আসলে আমেরিকা এরকম একটা অভিশংসনের দিকে যাবে কিনা জাতিগতভাবে, সেটা একটা প্রশ্ন, একটা সন্দেহ আপনিও প্রকাশ করেছিলেন, আমরাও এখান থেকে আসলে সেটি বলার চেষ্টা করছিলাম। কিন্তু অভিশংসন হলো এবং 232-197 ভোটে আসলে সংখ্যাগরিষ্ঠতাও আসলে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে গেছেন। মজার ব্যাপার হচ্ছে তার দলের 10 জন সিনেটর কিন্তু তার বিপক্ষে ভোট দিয়েছেন। সার্বিক বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এটি নিঃসন্দেহে আমরা বলতে পারি যে সেই ডোনাল্ড ট্রাম্প বর্তমান মার্কিন প্রেসিডেন্ট যখন উনি বিতর্কে কোনো একটা পর্যায়ে, মানে নির্বাচনের আগের কথা বলছি, যে সেই পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার অন্যতম একটি পিলার এবং যার উপর ভিত্তি করে মার্কিন গণতন্ত্রের এতটাই সুনাম বা এতটাই প্রতিষ্ঠা, সেই বিষয়টিকে উনি অস্বীকার করে উনি এক ধরনের সন্দেহের উদ্রেক করেছিলেন এবং সেখান থেকে কিন্তু অনেকেই ধারণা করেছিল এটি বোধহয় কথার কথা। কিন্তু পরবর্তীকালে একের পর এক যে ঘটনাগুলো ঘটিয়েছেন উনি, শেষ পর্যন্ত জর্জিয়ার যে সেক্রেটারি অফ স্টেট, তাকে যেভাবে 12,000 ভোট কোনো জায়গা থেকে পাইয়ে দেওয়ার কথা বলা থেকে শুরু করে 6 জানুয়ারি যে ঘটনা ঘটিয়েছেন বা ঘটনার ব্যাপারে ওনার এই মুহূর্তে যে প্রস্তাবটি, অভিশংসনের প্রস্তাব যেটি পাশ হয়েছে, যে ইনসাইটমেন্ট অফ ইনসারেকশন, তো এই সবকিছুই কিন্তু একেবারেই অচিন্তনীয় এবং অকল্পনীয়, এবং এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে কিন্তু ইতিহাসে ফিরে যেতে হচ্ছে। তাদেরকে যেতে হচ্ছে সেই সিভিল ওয়ারের সময়, আব্রাহাম লিঙ্কনের সময়কার যেই ধরনের পরিস্থিতি ছিল, তাদেরকে ফিরে যেতে হয়েছে সেই 1814 সালে যখন ব্রিটিশরা ক্যাপিটাল হিলে আক্রমণ করেছিল, সেই ঘটনার প্যারালাল খোঁজার জন্য। তো এই যে
এই যে অস্বাভাবিকতা এবং এইগুলো মোকাবেলা করার জন্য আমরা যদি দেখছি যে নিঃসন্দেহে দুটো ব্রাঞ্চ, একদিকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ এবং কংগ্রেস লেজিসলেটিভ ব্রাঞ্চ হিসেবে আমরা যদি দেখছি যে যেটি আপনার মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যে যে সভাটি, সেখানকার যে স্পিকার ন্যান্সি পেলোসি, যে মেজরিটি দলের লিডার, উনি একটি কথা বলছেন এই অভিশংসনের পক্ষে, যে একজন প্রেসিডেন্ট যিনি এক্সিকিউটিভ ব্রাঞ্চের প্রধান, ওনার বক্তৃতা, ওনার যে যে আচরণ, সেটি আরেকটি ব্রাঞ্চের বিরুদ্ধে বড় ধরনের হুমকি হিসেবে তৈরি হয়েছে এবং সেটি সবচেয়ে বড় কনসার্ন। তো আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে অতীতে তারা অনেক বড় বড় সংকট অতিক্রম করেছে বা সেগুলো মোকাবেলা করেছে, কিন্তু এই 2021 সালে এসে বা 2020-এর শেষ দিকে এসে তাদের এই ধরনের একটি সংকটে পড়তে হবে সেটি তারা নিশ্চয়ই কখনো কল্পনা করেনি। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিক যে ভিত্তি বা যে শক্তি, সেই শক্তির মাধ্যমেই তারা মোকাবেলা করছে। আজকে যেই হুমকির কথা আমরা শুনছি এবং এখানে যে প্রাউড বয়েজ কিংবা আপনার কিউনান কিংবা যে ধরনের উগ্রবাদী গোষ্ঠী যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, সেই তাদের যে ধরনের সহিংসতা আমরা লক্ষ্য করেছি, ডোমেস্টিক টেরোরিজম বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা কখনোই এটি সেভাবে অ্যাপ্লাই করেনি, আজকে তারা কোনোভাবে পিছপা হচ্ছে না যে এই ধরনের বিষয়গুলো তারা উল্লেখ করতে বা সেই থ্রেটগুলো সামনে নিয়ে আসতে। তো সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এক ধরনের ইউনিটি কিন্তু আছে এবং এন্টায়ার ইউএস যে ইনস্টিটিউশনস আপনার প্রত্যেকটা পর্যায় থেকে কিন্তু একদিকে যেমন ল এনফোর্সিং বা সিকিউরিটি এজেন্সিজ এবং পলিটিক্যাল ইনস্টিটিউট, সবাই কিন্তু সেই জায়গাতে রুল অফ ল এর জায়গায় একেবারে ঐক্যবদ্ধ। পলিটিক্যাল গ্রাউন্ডে আমরা লক্ষ্য করেছি যে সেই অভিশংসনে যে ভোট পড়েছে সেখানে 232 অভিশংসনের পক্ষে এবং 197 এর বিরুদ্ধে, সেটি কিন্তু একেবারে রাজনৈতিক। কিন্তু যারা পক্ষে ভোট দেয়নি তারাও কিন্তু কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের যে তার যে অপকীর্তি বা তার যে রোল এবং অ্যাজ এ প্রেসিডেন্ট উনি যে কিভাবে গণতন্ত্রের জন্য একটা হুমকি, সেই বিষয়টি কিন্তু প্রকারান্তে তারা মেনে নিয়েছেন এবং তারা সেন্সর করার তো বলেছেন। তাদের যে মাইনরিটি লিডার আপনার যে ম্যাকার্থি, একজন মানে রিপাবলিকান দলের লিডার এই পর্যায়ে কথা বলা মানে হচ্ছে যে প্রেসিডেন্টের প্রতি তাদের যে ক্ষোভ এবং তাদের যে অসন্তোষ, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তো আমার কাছে যেটা আমি মনে করি যে সামনে যেই বিপদগুলোর কথা বলা হচ্ছে এবং সেটি এই যে 17 তারিখ সমাবেশ হতে পারে কিংবা বিভিন্ন ধরনের আক্রমণ হতে পারে এবং 50টি রাজ্যের যে রাজধানী, সেখানে বড় ধরনের আক্রমণ, এই সব কিছু কিন্তু একটা সম্ভাবনার মধ্যে আছে। কিন্তু পাশাপাশি যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, সেই ব্যবস্থার মাধ্যমে আপাতত সংকটটি হয়তো মোকাবেলা করবে যে ট্রানজিশনটি এবং জো বাইডেনের যে 20 জানুয়ারির যে শপথ এবং ফর্মালি দায়িত্ব নেওয়ার কাজটি সুসম্পন্ন হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে যেই ধরনের পোলারাইজেশন, যে ধরনের ডিভিশন তৈরি হয়েছে, বিভাজন তৈরি হয়েছে, বিশেষ করে কনজারভেটিভ শিবির যেভাবে ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভরশীল হয়েছে, সেটি আসলে কিভাবে মোকাবেলা করবে সেটি একটি বড় প্রশ্ন। তবে এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে অভিশংসন এবং পরবর্তীকালে আমরা জানি যে সিনেটে সেটি কন্টিনিউ করবে, এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের যেই ব্যক্তি, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট না থাকলেও তার যে একটা প্রচন্ড প্রভাব থাকার কথা, সেই জায়গাটাতে একটা বড় রকমের একটা আমি বলবো সেফগার্ড হয়তো তারা পেয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বা পলিটিক্যাল যে ইনস্টিটিউশনস, সেই ইনস্টিটিউশনগুলো কিন্তু মোটামুটি ইউনিফাইড বা ইউনাইটেড আছে। আমার মনে হয় যে এই গণতন্ত্রের যে বেসিক যে ইনস্টিটিউশন, সেগুলোকে রক্ষা করা এবং সেগুলোকে স্মুথলি পরিচালিত করা, এবং যেহেতু 20 জানুয়ারির পরে ডেমোক্রেট দল সিনেটও মেজরিটি হিসেবে থাকবে, যেহেতু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্রেট দলের, ফলে এটিও কিন্তু এক ধরনের চেকস এন্ড ব্যালেন্সেস কাজ করবে এবং যেই শক্তিটা, যেই ধরনের উগ্রবাদী শক্তির উত্থান ঘটেছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের ছত্রছায়া বা তার এক ধরনের মানে মদদে,
সেই ঘটনাটি সেইটা কিন্তু আর থাকবে না। ফলে আমার কাছে মনে হয় যে এই সংকটটা অতিক্রম করার যে প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, সেটি সেটি একটি প্রপার ডিরেকশনের মধ্যে আছে। কিন্তু নিঃসন্দেহে এই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে যেটা আমার কাছেও মনে হয় যে এই অভিশংসনটি যতটা না প্রেসিডেন্টকে অভিশংসিত করা, তার চেয়ে বেশি হচ্ছে যে এইরকম একটি ঘটনার সঙ্গে যারা যুক্ত এবং এই ঘটনাটি প্রেসিডেন্টের যে বক্তব্য সেদিনের এবং প্রেসিডেন্টের বক্তব্য যাই হোক না কেন, একজন প্রেসিডেন্ট যখন ক্ষমতায় থাকে তখন যদি ক্যাপিটাল হিলে বা তাদেরই পার্লামেন্টে বা তাদের কংগ্রেসে এরকম আক্রমণ হয়, তখন কিন্তু প্রেসিডেন্ট অটোমেটিক্যালি পদত্যাগ করার কথা এবং সমস্ত দায়িত্ব নিয়ে একটা বড় ধরনের ব্যবস্থার দিকে যাওয়া। আমরা দেখলাম কি প্রেসিডেন্ট 5 দিন সম্পূর্ণ নিশ্চুপ। তার মানে কি যে এই যে দায়িত্বহীনতা এবং অ্যাকাউন্টেবিলিটির অভাব, সেই বিষয়গুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে ঐতিহাসিকভাবে তুলে ধরা এবং আগামী ধরেন ভবিষ্যতে যখন গবেষণা হবে, ভবিষ্যতে যখন ইতিহাস নিয়ে আলোচনা হবে, কিভাবে এই ধরনের সংকট থেকে মার্কিন যুক্তরাষ্ট্র জনগণ বের হওয়ার চেষ্টা করেছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব বের হওয়ার চেষ্টা, তখন কিন্তু এই অভিশংসনটি তাদেরকে এক ধরনের, আমি বলবো যে এক ধরনের সান্ত্বনা কিংবা এক ধরনের সাপোর্ট দিবে যে না, এই ধরনের ডোমেস্টিক টেরোরিজম কিংবা রায়ট বা ইনসারেকশন এর বিরুদ্ধে যে পাল্টা যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার বাইরে চলে যাওয়ার পর নিশ্চয়ই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে আপনাদের দুজনকে আমি জানি আপনারা দুজনই আসলে এই বিষয়ে খুব ভালো বলছিলেন, আমাকেও শুনতে ভালো লাগছিল, কিন্তু আমাদের আসলে একটু সময়ের বিধি আছে, সেজন্য আজকে এখানেই আসলে আপনাদের সাথে আমার আলাপটা শেষ করতে হচ্ছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসনের ইস্যুতে। আমরা আরো বিষয় নিয়ে কথা বলবো, বিশ্লেষণ হবে, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতির। দর্শক, যেমনটি কথা দিয়েছিলাম, ছোট্ট একটা বিরতির পর ফিরছি এবং বিরতির পর আপনাদেরকে আমাদের নতুন অতিথির সাথে পরিচয় করে দিব, যিনি আপনাদেরকে আমি মনে করি যে একটা ভালো মুহূর্ত উপহার দিবেন। আজকে আমাদের সাথে রয়েছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রায়হানুল ইসলাম অভি। অভি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আর শিক্ষক না, আমি শিক্ষার্থী, আমি দুঃখিত। অভি, যেহেতু আপনি রংপুরে আছেন, রংপুরে ঠান্ডা কেমন আগে একটু জেনে নেই আপনার কাছ থেকে। প্রচন্ড ঠান্ডা, গত 2 দিন ধরে প্রচন্ড ঠান্ডা। আর ঠান্ডাই মানে এই যে এত পোশাক পরে বসে আছি। আচ্ছা, আমরা আপনার সাথে কাছে গল্প করব, তার আগে যেহেতু আমাদের অনুষ্ঠানে আসলে যারা দেখছেন তারা তো আসলে গান শোনার জন্য, যেহেতু তবলা দেখছেন, হারমোনিয়াম দেখছেন, সবাই বুঝে গেছেন যে গান হবে এবং নিশ্চয়ই আমার কথা কারোই খুব একটা বেশি ভালো লাগবে না। সুতরাং আমরা শুরুতে কি গান শুনবো, একটা গান শুনে নিই, তারপরে আমরা আলাপটা বাড়াই। আচ্ছা, আমি শুরুতে জগজিৎ সিং এর একটা গান করছি, পুরোনো দিনের। বাহ। পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি, বুঝিনি তো পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি, বুঝিনি তো আসে না তো সে যে কারো দখলে।
সোনা দানা মোহরের বদলে আসে না তো সে যে কারো দখলে আশার ছেড়ে আমি পথে তাই ভাবি বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। সব কিছু অধিকারে আসে না, বিনা সুখে কারো মন আসে না। সব কিছু অধিকারে আসে না, বিনা সুখে কারো মন আসে না। সুখের মজে আমি যেতে যেতে থামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। পৃথিবীতে ভালোবাসা সব ছেড়ে দামি, বুঝিনি তো আমি, 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 বুঝিনি তো আমি। অভি, গল্প বাড়ার আগে আপনার পাশে আপনাকে সঙ্গ দিচ্ছেন কে? হ্যাঁ, আমি এটা বলতে যাচ্ছিলাম, আমার পাশে যিনি আমাকে সঙ্গ দিচ্ছেন উনি হচ্ছেন মামা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আবার আচ্ছা ওস্তাদ। আচ্ছা আচ্ছা। উনি হচ্ছেন বাঘা মামা। আমাদের এইদিকে রংপুর মামাকেও এদিকে স্বাগত তাহলে আমাদের মানে অনুষ্ঠানে। মামা, আমরা আসলে উনি, সরি, হ্যাঁ, আপনাকে উনি- আগেই স্বাগত দেওয়া উচিত ছিল, কিন্তু স্বাগত দিতে পারিনি, এই জন্য আমরা আসলে দুঃখিত। অভি, গানের সাথে আপনি যেভাবে গান গাচ্ছিলেন দরদ দিয়ে, গানের সাথে তো দীর্ঘদিনের আপনার মানে আপনার বয়সের যতটুকু হিসাব, সেই হিসেবে তো আপনি অনেকদিন ধরে গানের সাথে আছেন। কি করতে চান, কেন গান ভাল লাগে, কি মানে কি পরিকল্পনা আঁকছেন মনের ভিতরে? আসলে গান ভালো লাগার পিছনে প্রথম কারণ হচ্ছে যে গানে আমি মনে হয় সবসময় মানে নিজের অনেক রিফ্লেকশন পাই, মানে মনে আচ্ছা। হয় যে আমি বাস্তব জীবনে অনেক প্রতিচ্ছবি এখান থেকে আমি দেখছি, বা যখন ওইটা নিয়ে মানে রিয়েলাইজ করতেছি তখন দেখা যায় অনেক কিছু আমি জানতে পারতেছি, অনেক কিছু মানে শিখতেছি। আর গান নিয়ে ইচ্ছা করলে বলবো, আমার মূলত বড় শিল্পী হওয়ার ইচ্ছাটা আগে ছিল, এখন একটু কম। আমার কেন জানি মানে সঙ্গীত পরিচালনার বিষয়টা বা ডিরেকশনের বিষয়টা অনেক বেশি টানে ইদানিং। আচ্ছা আচ্ছা। না, সব জায়গায় তো দরকার আছে, মানে পরিচালনা যদি কেউ না করেন তাহলে কিভাবে আসলে ভালো গান হবে? আমি এরপরে কি গান শুনবো? আমি একটা নজরুল শোনাতে চাচ্ছি। আচ্ছা। মানে আমি পাঁচ মিশালি গান শোনাবো, তো এবার একটা নজরুল শোনাতে চাচ্ছি। জি। আসিছেন হাবিবে খোদা, আরশ পাকে গাই উঠেছে সোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে, যেমন চকর কোকিল যেমন গেয়ে ওঠে আগুন আশার আভাস পেয়ে, তেমনি করে হর্ষিত ফেরেশতা সব উঠলো গেয়ে।
দেখো আজ আরো সে আসে মোদের দেখো সেই খুশিতে চাঁদ ছোট হলো এই কোনা। দেখো আজ আরো সে আসে মোদের দেখো সেই খুশিতে চাঁদ ছোট হলো এই কোনা। ফকির দরবেশ আউলিয়া চারে ধ্যান জ্ঞানে ধরতে নারে ফকির দরবেশ আউলিয়া চারে ধ্যান জ্ঞানে ধরতে নারে যার মহিমা বুঝিতে পারে যার মহিমা বুঝিতে পারে এক সে আল্লাহ বারেক মুখে নীল যাহার নাম চিরতরে হয় দোজখ হারাম বারেক মুখে নীল যাহার নাম চিরতরে হয় দোজখ হারাম পাপীর তরে দোস্ত চার পাপীর তরে দোস্ত চার পাপো সারে দেখো আজ আরো কল্পনা থাকলে সে আহাদ নামে মাথা তার শিরিন সারা কল্পনা থাকলে সে আহাদ নামে মাথা তার শিরিন সারা নিখিল প্রেমাস্পদ আমার মুহাম্মদ নিখিল প্রেমাস্পদ আমার মুহাম্মদ দেখো আজ আরো যিনি বাজাচ্ছেন আপনার মামা, তিনি কিন্তু খুব উপভোগ করে বাজাচ্ছেন। মানে বাজনা তো অবশ্যই ভালো হচ্ছে, কিন্তু তিনি যে খুব উপভোগ করছেন সেটা বোঝা যাচ্ছে। তো মামার কাছে প্রশ্ন হচ্ছে, মামা আপনার এই টেলিভিশনে আপনার খুব কাছের ছাত্র এবং একই সাথে আপনার ভাগনা, দুটা পরিচয়, আপনার কেমন লাগছে? আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আচ্ছা খুবই ভালো লাগছে। আচ্ছা 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 অভি, আপনি বলছিলেন আপনি ডিরেকশনে কাজ করতে চান, সেটার কি কোনো স্পেসিফিক কারণ আছে, মানে মিউজিক ডিরেকশনের? না, খুব স্পেসিফিক না। আমার কাছে মনে হয় যে আমার কাছে মানে এমন কিছু আইডিয়া আছে যেটা আমার শেয়ার করা উচিত, বা এখন যে রকম গান হয় সেগুলো অবশ্যই ভালো মানের গান। মানে আমি চাই অন্য একটা, এই যে বাস্তবমুখী, যেমন যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি নচিকেতা চক্রবর্তী যিনি, হ্যাঁ, তো
ওনার গানের যে একটা একটা ভাব আছে, যেটা স্পেশালি যেটা সেটা হচ্ছে বাস্তবমুখী বা জীবনমুখী গান। তো আর ওই ধরনের গান নিয়ে আসলে একটা কাজ করার ইচ্ছা, তো আমি মূলত ওই রকম একটা ইয়ে তৈরি করার জন্য আমার এইটার ইচ্ছাটা বেশি। এই যে অভি, আমরা এখন কি গান ডিরেকশন শুনবো? একটা লালন গীতি করি। বাহ, শোনা যাক। বাইরে স্ক্রিনের বাইরে চলে আচ্ছা, দুগ্ধেতে যেমন রে তোর দুগ্ধেতে যেমন রে তোর মিশ্র চনা, মন তুই করিলি কি তোর পনা।
অভি, অসাধারণ আপনাদের দুজনের পারফরমেন্স। আমি বলবো দুজনকেই আসলে অনেক মানে প্রাণবন্ত লাগছে, দুজন পাশাপাশি গাচ্ছেন বাজাচ্ছেন, খুবই ভালো লাগছে। আমি যদি ভুল না করি অভি, এটি আপনার খুব সম্ভবত প্রথম টেলিভিশনে শো, যদিও ভার্চুয়ালি, এভাবে এককভাবে তো আগে কখনো টেলিভিশনে গাওয়া হয়নি, এবং আপনার মামা আপনার পাশে রয়েছেন, তিনিও খুব এনজয় করছেন। আমার টেলিভিশনে তো অবশ্যই প্রথম শো, তার চেয়েও বড় কথা হচ্ছে এই যে ভার্চুয়ালি বা ফেসবুকে বা এই যে জুম অ্যাপের মাধ্যমে এই যে যে জিনিসটা, এইটাও আমার প্রথম অভিজ্ঞতা। আচ্ছা, আপনি যদি কিছু বলতে চান, কারণ আমাদের আসলে সময়ের একটা ব্যারিয়ার আছে। আমরা আপনি যেহেতু গানের লোক, আমরা আপনাকে গান দিয়েই বিদায় দিব। তার আগে যদি আপনার কিছু বলবার থাকে সেটি শুনে আমরা গান দিয়ে একটা ফাঁকে গান শুনতে শুনতে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। আপনার যদি কিছু বলবার থাকে। আমার বলবার হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে আজকের এই সুযোগটা, এই সুযোগটার জন্য আমি অবশ্যই আমার ছোট ভাই অনিমেষ, হ্যাঁ, ওকে কৃতজ্ঞতা জানাবো। আর সেই সাথে মুনিশা ম্যাম, তাকে আমার অনেক কৃতজ্ঞতা, যেহেতু প্রথম সুযোগ, প্রথমবার টিভি অ্যাপিয়ারেন্স। আর তাছাড়া আমার বাবা মা, আমার পরিবার পরিজন, আমার দুই মামা যারা আমাকে সবসময় খুব উৎসাহ দিচ্ছে, আমার ক্যাম্পাসের ছোট ভাই বোন, কারো আরো ভাই বোনেরা যারা, আমাদের পক্ষ সবাইকে থেকেও আপনার অশেষ পরিবার এবং কৃতজ্ঞতা। আপনার চলার সাথে যারা যারা ছিলেন সবাইকে আসলে ভালোবাসা শ্রদ্ধা। দর্শক, আমরা অভির গান শুনছিলাম, আমরা অভির গানেই থাকবো। তবে তার আগে আমি সাদাত হাবিব শিতু আপনার কাছ থেকে আগেই বিদায় নিয়ে নিচ্ছি। কাল আবারও হাজির হব, দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য খবর এবং বিশ্লেষণ আমরা আপনাদেরকে জানাবো। আজকে আমরা আয়োজন শেষ করব, কিন্তু অভির গান দিয়ে আমরা আয়োজন শেষ করব। অভি, শেষ গানটি কি শোনাবেন? শেষ গানটা আমি বাড়ি সিদ্দিকী স্যারের একটা গান করতে চাচ্ছি। জি, তাহলে শুনি। হ্যাঁ। ও রজনী, উষ্ণায় অবসান, আজ নিশীথে আসতে